বাঘের পায়ের ছাপ অনেক পুরনো হয়ে গেছে। ওই যে ছাপগুলো দেখো এখানে বাইরের পাখির ছাপ। এখানে ডবল লেয়ারে ফেন্সিং করা থাকে, একটা হচ্ছে নেট ফেন্সিং, তারপরে লোহার জালে ফেন্সিং। আচ্ছা, তো এই জন্য এখানে সাইডে আসার চান্সটা কম থাকে। আর বনদেবী পূজার দিন এটাকে খুলে দেওয়া হয়? না 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 পারে না। আগে বনদেবী পূজা হতো আমাদের নেতিদোপান যেটা ন্যাশনাল পার্কে, তো ওখানে খুলে দেওয়া হতো। আগে হচ্ছে নর্মাল বাইরে কিন্তু এসছি এখন দোবাকি ফরেস্ট। 2023-এর পরে আবার দোবাকি ফরেস্ট আসলাম, তাহলে দোবাকি ফরেস্টের ভিতরটা একটু ঘোরা উচিত। 23-এর পরে এসে ঠিক কেমন আছে এখন, চলো তাহলে। আমি যতক্ষণ না ছাড়ছি ততক্ষণে বন্দুক আছে না, গুলি করে দোবাকির মজাটা দাদা এই ওভারব্রিজ দিয়ে চলা। আচ্ছা তবে অন্য অন্য সময় সবাই এসে বলে তো প্রত্যেকটা জঙ্গলে গেলে আমরা আচ্ছা, এইটা কি এমনি সময় জল চলে আসে না? কোনটা সময়? এই যে হ্যাঁ, নিচে জল আসে, জল ভাটায় জল আসে তো। এখানে যেন বনেকে বাঁধে রেখেছে। এটা বর্ষা, এটা ভরা পূর্ণিমার জোয়ার হয় তো, ভরা কোটাল যখন পূর্ণিমা অমাবস্যা। তো এখন আসবে না, এই সময় আসবে না, কারণ এটা শীতকালের তো। তবে এখানে বাঘ কারণ ঘুরে বেড়ায়। যতক্ষণ না বাতাসটা ঘুরছে দক্ষিণ পশ্চিমে, যতক্ষণ না বাতাস ঘুরছে, মানে পশ্চিমা ঝঞ্ঝা যতক্ষণ না শুরু হচ্ছে, মানে ততক্ষণে জল যতক্ষণ না ওই দিক থেকে ঠেলবে ততক্ষণ এখানে জল উঠবে না। কিন্তু অন্য অন্য সময় এখানে হরিণ দেখা যায়। হ্যাঁ, আমরা যাই সামনে, কারণ না প্রচুর না, লোকের বাঘও দেখা যায়, আমি দেখেছি টিভিতে, এখান দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর লোকের এখানে ভিড় হয় তো, প্রচুর চিৎকার চেঁচামেচি হয় তো, এই জন্য একটু মানে ট্যুরিজম টাইমটা মানে কম আসে। হ্যাঁ, কিন্তু আসে বাঘ আসে। মানে যে প্রচুর টাইমটা পাখি দেখা যায় তো নাকি সাফারি সামনেটায়? টাইমটা, সাফারি টাইমটা একটু কম দেখা যায় বাঘের। আচ্ছা, 500 মিটার মতো একটা ওভারব্রিজ বানানো আছে। কারণ সবাই গিয়ে বলে যে প্রত্যেকটা জঙ্গলে গিয়ে বলে আমরা জঙ্গলের মধ্যে হাঁটতে পারি, কিন্তু সুন্দরবনে এমন একটা জঙ্গল, এখানে কোথায় বাঘ আছে আমরা জানি না। এই জন্য জঙ্গলের ভেতরে নামলে তো অ্যাটাক হয়ে যাবে, এই জন্য আমাদের ডিপার্টমেন্ট কাউকে নামতে দেয় না। তাই জন্য একটা ওভারব্রিজ করে দিয়েছে, যেটা বোথ সাইড ফরেস্ট থাকবে, আর তার উপর থেকে যাতে আমরা যেতে পারি। দোবাকি ওভারব্রিজ তৈরি করা হয়েছিল 2003 সালে। সেই সময়ে সম্ভবত বনমন্ত্রী ছিলেন নির্মলচন্দ্র বর্মন। তিনি এই স্কিমটি চালু করেন এবং সেখান থেকেই এই সুন্দরবনের একমাত্র ওভারব্রিজ যেখান থেকে সুন্দরবনকে পরিষ্কার দেখা যায়, এই দোবাকি ফরেস্ট ক্যাম্পে আসলে সেটা বোঝা যায়। এই দোবাকি ফরেস্ট ক্যাম্প থেকে সুন্দরবনকে জানার জন্য মানুষের অধিক আগ্রহ থাকে। সম্ভবত 2003 সাল থেকে সেই আগ্রহটা আরও বেড়েছে। যদিও সুন্দরবন ভ্রমণ শুরু হয়েছে কবে এ নিয়ে স্থির কোনো তথ্য পাওয়া যায় না। ধীরে ধীরে সুন্দরবন পর্যটন হিসেবে আসার পর থেকেই সুন্দরবনের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। দুটো জিনিস খুব ভালো দেখা গেল, ছোট কাঁকড়া, একটা হলুদ একটা লাল কাঁকড়া। সুন্দরবনে প্রায় 25 রকম মতো কাঁকড়া পাওয়া যায়। তার মধ্যে ইটেবল ক্র্যাব হচ্ছে খুবই কম, 3-4 রকমের ইটেবল ক্র্যাব পাওয়া যায়। এটা মাড ক্র্যাব বলা হয়, যেটা আমরা খাই, 2 রকমই হয়। একটা 3 স্পট ক্র্যাব হয়, যেটা হচ্ছে প্রায় 3টে ছোট, এক সাইডে 3টে ছোট আর একটা বড়, টোটাল 8টা, আর একটার হয় 12টা। বাট এই মুহূর্তে যেগুলো দেখলাম সেটার একটা সাইড আপনার দাগটা বড়। হ্যাঁ, এটা ছোট, এটা যেটা রেড ফিটার ক্র্যাব বলা হয়। আচ্ছা, টিএলও ছিল। হ্যাঁ, একটা হচ্ছে টেরিটোরিয়াল ফাইটের জন্য, আর একটা হচ্ছে ওরা খাবার সংগ্রহ করে। টেরিটোরিয়াল ফাইটারটা মানে বড়। আর এদের গর্তর যে করাটা খুব রিসাইকেল যে পদ্ধতিটা খুব সুন্দর, যে মাটির ভিতরে গর্ত করে সেই মাটিটাকে আবার বাইরে এসে খুব সুন্দর করে করে, মানে একটা ছোট ছোট জিনিসের মধ্যেও এর এখানে আছে, মানে যদি আমরা সবকিছু দেখতে পাই। তবে আজকে কিন্তু বেশ হ্যাঁ ট্যুরিজম। হ্যাঁ, এখানে প্রচুর ভিড় আছে। ডাক্তার, উকিল, দুটো সব আছে এখানে এই বাগের পাইপগুলো পুরনো হয়ে গেছে, মানে কোনগুলো? ও আচ্ছা, সব পুরনো হয়ে গেছে। বাঘের পায়ের ছাপ অনেক পুরনো হয়ে গেছে। ওই যে ছাপগুলো দেখো, এখানে বাইরের পাখির ছাপ এমনিও আছে, কিন্তু এখন তো মাটি হচ্ছে শক্ত হয়ে গেছে, এখন পড়ে না। যখন সময় জোয়ারটা হয়েছিল, হ্যাঁ ওই সময় করেছিল। আর তাছাড়া ট্যুরিজমের চাপটা একটু বেশি আছে তো, বাঘ নিভৃত পছন্দ করে বেশি। এই সাইডে ওই যে দোবাকি অর্থাৎ দুটো নদীর বাঁক সে সময় ছিল। পঞ্চমুখী নদীর থেকে পেরিয়ে এসে এপারে দুটো নদীর বাঁকে
ঠিক দোবাকি পড়েছিল। একদিকে ছিল মনসাখালী, পীরখালী, আর একদিকে দোবাকির জঙ্গল। এর থেকে একটা বাঁক আছে মাঝখানে। মনে রাখতে হবে মেটে নদীও কিন্তু ছিল, যেটি বাংলাদেশের দিকে বেরিয়ে গেছে। তো সেটা হচ্ছে সেই প্রজেক্টটা সাকসেস হয়নি, তার জন্য সেই জায়গাটা ওই এটাকে তুলে দেওয়া হয়েছে পরে। এই জন্য হরিণের খাওয়ার জন্য ব্যবস্থাগুলো করা আছে, জমির খাবার দেওয়া হতো। হরিণ প্রচুর আছে না? সুন্দরবনে হরিণ অনেক। এই জায়গাটা হরিণের জন্য বিখ্যাত এই জায়গা। এটা কিন্তু ঠিক হরিণ না। দোবাকি মানে দোবাকিতে কোথাও হরিণ দেখেন না দেখেন, দোবাকিতে সবসময় হরিণ দেখবেন। এটা এই জায়গায় অমাবস্যা পূর্ণিমাতে এতটা জল আসে? এখন শীতকালে উঠবে না, কারণ শীতকালে ওই লেভেলটা উঠছে না, কারণ যতক্ষণ না পশ্চিমা ঝঞ্ঝা শুরু হবে, যতক্ষণ না দক্ষিণ পশ্চিমে জল এই বাতাসটা ঘুরবে, তো যতক্ষণ না সি লেভেলের দিক থেকে জল ঠেলা শুরু করবে, ততক্ষণ এই পূর্ণিমা অমাবস্যায় উঠবে না। এটা মিনিমাম পূর্ণিমার আগে বা অমাবস্যার আগে পরে 6 দিন মতো জলটা ওঠে। যতক্ষণ না বাতাস ঘুরবে, যতক্ষণ না রোলিং শুরু হবে, ততক্ষণ এটা ইয়ে করাবেন। না ঠিক আছে, রোল লাগছে। ঠিক আছে, রোদ লাগলে কি করবে? আচ্ছা এটা কি গো? এখানে এটা ওই যে প্লেটগুলো দেওয়া আছে, ওটা হচ্ছে স্যানিটারি টেস্ট করার জন্য। এখানে যে মাটিটা পড়ছে না, পলিটা পড়ছে, সেটা পরীক্ষা করা হবে যে কতটা স্যানিটারি বাড়ছে কমছে। মাটি পরীক্ষা করা হচ্ছে আর কি। এটা কিং কবরা। বেশ কিছু বছর আগে পর্যন্ত দোবাকি ফরেস্ট অফিসে বনবেবী পূজার দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হতো, যদিও বেশ কয়েক বছর হচ্ছে সেটি বন্ধ হয়ে গেছে সর্বসাধারণের জন্য। হচ্ছে দোবাকি ফরেস্ট। দোবাকি ফরেস্টে আগেও এসছে বা আগেও বলেছি, বা কিন্তু এবার এসছে তন্ময়দার সাথে। এসে বেশ নতুন তথ্য শুনছি, আর একটু শুনবো সামনে গিয়ে। দোবাকিতে আজকে প্রচুর টুরিস্টের চাপ আছে। দাঁড়িয়ে আছি দোবাকি ফরেস্ট অফিসের ওয়াচ টাওয়ারে। দোবাকি ফরেস্ট অফিসের ওয়াচ টাওয়ারের উপর যখন দাঁড়িয়ে আছি, তখন একটা জিনিস কিন্তু পরিষ্কার বুঝতে পারছি, সেটা হচ্ছে আমার বড় ক্যামেরাটা যেটা, সেটা অফ হয়ে গেছে। হরিণের ছবি তুলতে পারলাম না। দোবাকিতে হরিণ অন্যান্যবার যেমনটা দেখতে পাই, এবার এসে তেমনটা দেখতে পাইনি। তার কারণ হচ্ছে প্রচুর ট্যুরিস্ট এসছে, আর এত ট্যুরিস্টের চাপ এবার, যে ওয়াইল্ড লাইফের যে ওয়াইল্ড যেসব প্রাণীগুলো হয়, অ্যানিম্যালগুলো, তারা কিন্তু নির্জনতা পছন্দ করে। ফলে নির্জন নয় এখন, আর এখন নির্জন নয় বলেই তেমনভাবে এই দোবাকির যে ওভারব্রিজ, তার উপর থেকে কিন্তু এদের তেমন একটা দেখা যাচ্ছে না। যখন দাঁড়িয়ে আছে আরেকটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে এবার পর্যটন কিন্তু বেশ সুন্দরবনে টেনেছে। আর যে কারণে সুন্দরবনের কেন্দ্রিক যে জীবন জীবিকা, যেটা নিয়ে আমি বারবার কথা বলি, আমি যে ভিডিওই করি না কেন, তাদের সুন্দরবনের জীবন জীবিকা বারবার থাকে, এবার কিন্তু বেশ ভালো হয়েছে। আর সেটা বুঝতে পারছি আমি যখন দোবাকিতে এসেছি, ঠিক সেই সময়। সাধারণত পঞ্চমুখী নদী পেরিয়ে আসলে দোবাকি আমাদের সুন্দরবনের অন্যতম একটি আকর্ষণের কেন্দ্র, যেটির মূল কারণই বোধহয় ওই ফ্লাইওভার দিয়ে হেঁটে সুন্দরবনকে পরিদর্শন করা। এখানে যদি অফ সিজন, অর্থাৎ এই যখন পর্যটকরা বেশি থাকে সেই সময় না এসে অন্য সময় আসা যায়, প্রচুর পাখি দেখা যায়। সজনেখালি ওয়াচ টাওয়ারে গেছি, সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে গেছি, কিন্তু দোবাকির ওয়াচ টাওয়ারটা কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ এখান থেকে যে ভিউ, সেটা কিন্তু বেশ দেখা যায়। আর এই ভিউটা দেখা যাচ্ছে 2-3টে কারণে। একটা হচ্ছে সবুজ যে বনভূমি, সেই বনভূমিটা কিন্তু এখানে এমনভাবে সারি 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 লেয়ার হয়ে আছে, যেটা আরও সুন্দর লাগে। আর একটা জিনিস দোবাকির যেটা আমার ভালো লেগেছে, সেটি হচ্ছে দোবাকি ফরেস্টে খোলামেলা পরিবেশ, এটা সব জায়গায় দেখা যাচ্ছে না, এটা কিন্তু ভালো লেগেছে আমার। এখানে কিন্তু অনেক পাখি থাকে, প্রায় কয়েক হাজার পাখি থাকে কিন্তু এখানে। এখান দিয়ে এই চারটে থেকে কয়েক হাজার পাখি এখান থেকে বসে থাকে। আমি 2023-এ এসেছি, কিন্তু অনেক পাখি, মানে পাখি আর হরিণ এখানে আসলে এত টুরিস্টের এবার ভিড় হয়েছে যে কিন্তু এবার আর দেখা যাচ্ছে না। আমরা আসলাম, 2-1টা কিন্তু আস্তে আস্তে ওরা ভিতরে চলে গেল, কোথাও যায়নি, এখানেই আছে, কিন্তু এ উঠছে না। আর একটুখানি দাঁড়াবো, আস্তে আস্তে টুরিস্ট কমেছে, এবার কিন্তু এদের মুভমেন্ট এবার লক্ষ্য করা যাবে। এখানটা আরেকটুখানি আমরা ভিউ নেব।
কেউ নেই তো এখন, দাঁড়াই একটু। হাওয়া আর এইখানটার ম্যানগ্রোভটাই সব থেকে ভালো লাগলো। আমরা দুবার সজনেখালি ঘুরলাম, সুধন্যখালি ঘুরলাম, কিন্তু এর ওয়াচ টাওয়ারটার থেকে যে ম্যানগ্রোভ সেটা কিন্তু সজনেখালি তো আপনার ওই ম্যানমেড ওটা করা আছে, ওতে মুভমেন্টটা দেখা যায়। আর এতে দেখা যাচ্ছে তো কত সুন্দর ম্যানগ্রোভগুলো আছে। এদিকে তো নদীটা, আর যে নদী থেকে আসলাম সেটা ওই ঘুরে আসলাম আমরা, সেটা ওই নদী। এখানে কিন্তু হরিণ জল খায়, সব মিষ্টি হবে পুকুর। ওই দূরে ওই হরিণ দেখতে পাচ্ছি, ওরা জল খায়। এই দেখো ওই তার একটা এসছে দাদা, ওই লোক কম, এখন হরিণগুলো আবার বেরোচ্ছে টুকটুক করে। ওই একটা ঝোপের আড়ালে চলে গেল। এই পাখিটা কি সুন্দর। ফিশিং ক্যাট, ওই যে হরিণটা ওখানে ওই জঙ্গলে ঢুকে রয়েছে। একটা ফিশিং ক্যাট বেরিয়ে গেল, দেখা গেল। ওইখানে কিন্তু একটা ছোট মতো কিছু আছে, ওই অন্ধকার জায়গাটাতে সোজা। দেখা গেছিল একবার, আবার ঢুকে গেছে। তাই না? হ্যাঁ, ফিশিং ক্যাটের কিছু একটা হবে ছোট। বাঘ আসে। আপনারা ট্যুরটা যদি এই সময় না করে আর যে কোনো সময় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাঘ দেখতে পাবেন। তাই এই সময়টা হয় না? এই সময়টায় হয় না কেন? বন্য জীবজন্তু এই সময়টাতে এমনি যারা সুন্দরবনে থাকে না, যে কোনো তারা নিরিবিলি থাকে। এখন এত চেঁচামেচি হয়, যেসব বোটে গাইড নেই তারা প্রচুর চেঁচামেচি। একসঙ্গে আসছে কতজন? 50 জন। আমরা 60 জনের ক্যাপাসিটি, আপনারা 50 জন আসুন, আমরা নিয়ে নেব। আচ্ছা, তাহলে তারা আসছে, হই হই করছে, কেউ থাকছে না। যে কোনো এই সময় বাজার যে কোনো সময় কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়। আমি কিন্তু 2023-এ এসেছিলাম বর্ষার আগে, মানে জাস্ট টুরিস্ট সিজন শেষ হলো, গরম কমছে, ওরা নিলিবিলিতে আসে। কারণ ওরা এই সময়টাকে তখন এত ভিড় থাকে না, তো খুব ভালো হয় সেই সময়। বর্ষার সময় একটু, বর্ষার একটু আগে, সময় আসলে পাওয়া যাবে। বর্ষার আগে এই গরম শেষ হচ্ছে ওই সময়। বর্ষার সময় লঞ্চ টঞ্চ চলে। হ্যাঁ, সুন্দরবন 12 মাস, শুধু গরমের ঝড়টা বাদ দিয়ে। তবে না, সত্যি খুব ভালো লেগেছে। আমাদের খুব আদর যত্ন, মানে সেগুলোর দিক দিয়ে খুব ভালো লেগেছে। আমি এই ট্রাভেল এজেন্সি হয়ে আমি এসেছিলাম, আমাকে বলেছিল বলে যে আমার এই ট্রাভেল এজেন্সিতে তুমি এসো, কেমন হচ্ছে, কেমন খাওয়া দাওয়া একটু রিভিউ তুমি করে যাও। আমাকে 1 মাস আগেও বলে দিয়েছিল। তাই আমি এই 28 তারিখটাই বললাম ঠিক আছে, 28 তারিখ যাবো। তাই না, খুব বললো খুব অল্প কয়েকদিনের ট্যুর, মানে খোঁজটা রাখছে, কার কি দরকার সেই খোঁজটা আছে। তারপরে যা কিছু টাইম দেওয়াটা, এবার একটু এদিক ওদিক হয়, হ্যাঁ সব জায়গায় হবে, সেটা ধরতে নেই, সেটার জন্য আমরা না। তবে এমনি কিন্তু আপনারা ট্যুরে এসছেন বোঝা গেল না, মনে হলো একদম নির্ঝুম, মানে চেঁচামেচি না, নির্ঝুম। আসলে আমরা তো নিজেদের মধ্যে এসেছি, অন্য কোনো কাউকে তো নিইনি। এই ব্যারিকেড দেওয়া, এখানে তো অনেক ফরেস্ট মানে কর্মীরা থাকে, তো সেক্ষেত্রে এই কর্মীরা এরা এই যে বাঘের খোলা জঙ্গল, এখানে কোনো মানে তোমার এমন কোনো ঘটনা আছে যেটা ওই মানে বাঘটা এসছে এর গায়ে এমনি ঘুরছে? বাঘ একটু সাইডে আসতে পারে, বাট ওখানে ফেন্সিং লাগানো আছে। ও, ফেন্সিং লাগানো আছে। আচ্ছা, এতটা সাইডে আসতে পারবে না। পারবে না? না, আমরা যখন প্রথম এসেছি সেখানে চলো। এখানে ডবল লেয়ারে ফেন্সিং করা থাকে, একটা হচ্ছে নেট ফেন্সিং, তারপরে লোহার জালের ফেন্সিং। আচ্ছা, তো এই জন্য এখানে সাইডে আসার চান্সটা কম থাকে। আর বনদেবী পূজার দিন এটাকে খুলে দেওয়া হয়? না, পারে না। আগে বনদেবী পূজা হতো আমাদের নেতিদোপান, যেটা ন্যাশনাল পার্কে, তো ওখানে খুলে দেওয়া হতো। আগে হচ্ছে নর্মাল টুরিস্ট, মানে নর্মাল টুরিস্ট না, মানে আমাদের লোকাল সাইডের লোকের জন্য একদিনের জন্য পৌষ সংক্রান্তির দিন অলরেডি পূজাটা হয়ে গেছে, তো ওই দিন হচ্ছে জঙ্গল ফ্রি করে দেওয়া হতো। আচ্ছা, এখন না? এখন আর হয় না। এখন ওখান থেকে অফিস থেকে বোট আছে, যারা আছে অফিসের বোটে আছে, মানে টুরিস্টের জন্য আর কোনো ফ্রি নেই। আর টুরিস্টকে যেরকম টুরিস্ট যেরকম আছে রেভিনিউ দিয়ে, সেরকম টুরিস্ট যেরকম ঘোরে সেরকম ঘুরতে হয় আর কি। আচ্ছা, আগে ওইটাকে ছাড়া হতো পুরো, মানে পৌষ সংক্রান্তি। দোবাকি ফরেস্টের একটাই ভিউ, একটাই ইন্টারেস্ট, সেটা হচ্ছে ওভারব্রিজ দিয়ে হাঁটাটা, মানে মানে নিচে থেকে ওয়াইল্ড লাইফ ঘুরছে, হরিণ, বনশুয়োর, কখনো কখনো বাঘ, যদি ভাগ্য ভালো থাকে।
বেরিয়ে গেছে? আচ্ছা হ্যাঁ বোট আছে, এখন চলে যাবে সেখান থেকে। এটা কি এমনি এমনি পুকুর না? এটা কচ্ছপের রিভার টেরাপিন, যেটা হচ্ছে আমাদের নোনা জলে যে আমাদের সুন্দরবনের যে বিখ্যাত যে কুমিরটা, হ্যাঁ। সেটা হচ্ছে এখানে অলরেডি হচ্ছে স্যানিটারির কারণে আস্তে আস্তে এক্সটেন্ডেড লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছে। এই জন্য এখন প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে ওকে আর্টিফিশিয়ালভাবে করে হেচিং করানো হচ্ছে। এখানেও আছে। আপাতত এখানে শেষ করবো কারণ এসে গেছি। হ্যাঁ বলো। হ্যাঁ। না না এখানে নেই, ওঠেনি এখন। আচ্ছা আচ্ছা, তাহলে এবার বোট এসে গেলাম, এবার আমাদের উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি দেখে নিই। আচ্ছা ঠিক আছে, দেখা সুন্দরবনের এই যে ওয়াশ করলাম দুবাকি ফরেস্ট অফিস, দুবাকি ফরেস্ট ক্যাম্প, যেটাকে আমি ঘুরলাম, সেটাতে আমার মনের মতো এবার ঘুরতে পারলাম না। তার দুটো কারণ, একটা হচ্ছে আমি একটা গ্রুপ ট্যুরে এসেছিলাম, আর আগের বার এসেছিলাম নিজের ট্যুরে, নিজে এসেছিলাম পার্সোনালি। এবার গ্রুপ ট্যুরে এসেছি, এবার এতটাই ভিড় যে কোনো অফিসে স্টাফও তেমনভাবে নেই, প্রত্যেককে গাইড হিসাবে চলে গেছে 101টা গাইড। এবার আজকে বোট পাস হয়েছে প্রায় 150টার উপরে, তার মানে অধিকাংশ বোটে গাইড দেওয়া হয়েছে, আর 2-1টা বোটে দিতে পারেনি, ফলে প্রচুর টুরিস্টের চাপ। সে কারণে দোবাকিতে হরিণও খুব বেশি দেখা যায়নি, বাঘ তো এখন দেখা পাওয়া যাবে না এখানে, আর তেমনভাবে কোনো ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বলতে পারিনি। এটা একটা নেগেটিভ দিক হয়েছে। দোবাকি আসার বড় শখ ছিল 25-এ, আর টুরিস্টের প্রচুর চাপ, এবার প্রচুর চাপ, যে কারণে শুধু ওই হেঁটে সুন্দরবনের মজা নেওয়া ছাড়া আর তেমন কিছু পারিনি। এটুকুই হচ্ছে আজকের আপাতত দোবাকি সিরিজের এই পর্বের আমার মনে হয়েছে যেটা, সেটা বললাম। আর যদি আপনারা দোবাকি বা সুন্দরবন ট্যুর আসেন, তাহলে এই শীতের সময় আসলে ভিউ পাবেন ভালো, কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার বোধহয় অতটা হবে না। যখন আমরা খাঁড়ির মধ্যে থাকবেন তখন কিন্তু দেখতে পাবেন, কিন্তু এই ক্যাম্পগুলোতে দেখতে পাবেন না। খাঁড়ির মধ্যে ওয়াইল্ড ফটোগ্রাফার দেখলাম অনেক, 2-4 জন দেখলাম যারা অয়েল ফটোগ্রাফি করছে, তারা স্টিল বসে আছে বোট নিয়ে, সেগুলোও দেখলাম। ওভারঅল ভালো লেগেছে আমার, এটুকুই। সামনে প্রচুর ভিড়, এখন ওই বোট আসছে, প্রত্যেক বোটের নাম ধরে ডাকছে, তারা উঠছে। এক এক জনের কাছে এক এক রকমভাবে ধরা দেয়। কেউ আসে মজা করতে, একটু আনন্দ করতে, আবার কেউ আসে সিরিয়াস ফটোগ্রাফি করতে, আবার কেউ নিজের মতো করে সুন্দরবনকে দেখতে আসে। আবার সুন্দরবন মাঝে মাঝে যেমনটা মানুষকে কেড়ে নেয়, তেমনি সুন্দরবন কিন্তু অনেক কিছু দেয়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। আপাতত যে ক্যাম্পগুলো ঘুরলাম, এটিই ছিল তার শেষ পর্ব। এখানেই আপাতত এই ভিডিও শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।